বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা যদি আমরা দেখি বা আপনারা দেখছেন, আপনারা আক্ষেপ করে বলছেন, সেই কারণে আপনাদের বিগত বা অতীতের স্মৃতি এখন ভেসে উঠছে, সেই করুণ স্মৃতিগুলো, তাই তো? তো এখন বাবু আপনি কি বলছিলেন একটু শুনি। বাংলাদেশের স্মৃতি, আমরা যখন এই দেশে আসবো, হ্যাঁ হ্যাঁ, তার আগের থেকেই মানে ওখানে লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, আচ্ছা আচ্ছা, মানে 2 মাস আগের থেকে শুরু হয়েছে। কারা করছিল এটা? হচ্ছে এই রাজাকার, আচ্ছা, রাজাকার বাহিনী আর এই কিছু। এটা কি 71 মানে 1971 সালের যুদ্ধের আগে আগে শুরু হয়েছিল? হ্যাঁ। এটা তো আমরা ইতিহাসে জানি। আচ্ছা, সেই সময় আপনারা এটা ফেস করেছেন? সেই সময় আচ্ছা, আচ্ছা। মানে কার কথা হ্যাঁ, বলি, তারপর? তখন আমরা ওইখানে এখানে পোড়াই দেয়, লুটপাট করে, তখন আমরা ভয়ে চলে এলাম এই দেশে। আচ্ছা, মানে ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, আসিয়ে এখানে থাকার ব্যবস্থা পেলাম, আচ্ছা তাবু পেলাম, আচ্ছা। চাল পেলাম, সবই পেলাম। আচ্ছা, 9 মাস থেকে আমরা এই সরকার বলে যে তোমাকে তো এখন দেশ স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা জাতি পারো। আবার আমরা ও আপনারা আবার রিটার্ন করলেন? রিটার্ন করলে তারপরে আবার চলে এই আসলেন? সরকার আবার নিয়ে গাড়িতে দিয়ে এলো আচ্ছা আচ্ছা, এক জায়গায়, বুঝলেন, দিয়ালি পারে। তখন কিছুদিন বেশ কোনো অসুবিধে নেই। তারপর? তারপরে আবার চলে আসলেন, কারণ কি, কি ঘটলো? চলে আসলাম। তখন তো বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। চলে এলাম কি কারণে? মানে ফসল করলে ভালো মতো আমরা আনতে পারতাম না। আচ্ছা, মাঠে ফসল করলে নিয়ে যেত কাটিয়ে কুটিয়ে। কারা? মুসলমানরা। আচ্ছা, কাটিয়ে নিয়ে গেল। হয়তো একটা জিনিস বিক্রি করতে যাই, আপনার 10 টাকা আমার দেওয়ার প্রাপ্য, হ্যাঁ হ্যাঁ, সেখানে যদি 50 টাকা তো নিয়ে যাই, আচ্ছা, মনটা খারাপ হয় না? অবশ্যই। একটা বিক্রি করতে গেলে 50 টাকা দিতে হবে। এটা কোন এরিয়াতে ছিল আপনাদের বাড়িটা? মাগুরা ডিস্ট্রিক্টে। হ্যাঁ, মাগুরা ডিস্ট্রিক্টে। মাগুরা। আর বাবুর? আমাদের বাড়ি ছিল যশোর। আপনার কি ঘটেছিল? শ্রীপুর থানা। আমি তখন যখন যুদ্ধ লাগে, তখন 10-12 বছর বয়স। তখন আগে লাগে কুষ্টিয়ে, মানে যুদ্ধ, এই কিছু এই দেশের মুসলমান আর রাজাপদ, ওরা তো সিগারেট মিলিটারি দিয়ে এই আসিয়ে তো গুলি গালাজ। তারপর আমাদের ওইখান থেকে নদীর বাড়ি ছিল। তারপর 30-40 জন ঘুরে চলে এলো, মানে যুদ্ধ করে। বলে যে যুদ্ধ আমরা গুলি করি, ওরা মাথা নিচে করে একটা মরে না, আর ওরা গুলি করলে আমাদের ভিতর 2-4টে মরে যায়। আচ্ছা, তো ওইটা দেখে আমরা পিছু চলে এলাম, যে আমরা পারবো না। আসিয়ে ওরা এই নদীর পাড়ি পায়খানা টায়খানা করলো, মানে গল্প। আমি তো ছোট, 10-12 বছর বয়স শুনলাম। তারপরে এই একদিন মঙ্গলবার বাজারে গেছি, এই একটা বোম ফুটেছে, আর মিলিটারি আছে, ছাগল নিয়ে গেছিলাম 5-7টা। এই মানুষ গরু বাছুর ছাড়িয়ে দিয়ে কোথায় কিটা দৌড়ে হবে ঠিক নাই। মানে ওইখান থেকে আবার যখন কামারখালি আগুন দিতে লাগলো রাজাকার। এই রাজাকার কি মানে পাকিস্তানেরই দালাল? বাংলাদেশের যাদের যখন যুদ্ধকালীন সময় আর কি, যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, পাকিস্তান সেনাকে সাপোর্ট করেছিল, তাদেরকে পাকিস্তানি দালাল বা রাজাকার বলা হয়। রাজাকার দেশের লোক। এর ভেতরে কি কোনো হিন্দু ছিল? হিন্দু ছিল না, সব মুসলিম, সব মুসলমান। এটা আমরা শুনতে পাই বা জানতে পারি যতটুকু। আমাদের তো তখন জন্ম হয়নি, আমরা তো জানি না। তারপরে ধরেন ওইখান থেকে কামারখালি আগুন দিতে লাগলো, আর মানুষ আমাদের নদীর পাশ দিয়ে মেয়ে ছেলে কিচ্ছু আমি নেই, কোন রকম একটা জামা টামা গায়ে দিয়ে, কেউ একটা শাড়ি, সেরা শাড়ি, হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি। লাইন দেশে।
তখন আমরা আছি বাড়িতে, আমি তো ছোট। হ্যাঁ হ্যাঁ তারপরে আবার আমাদের এই ফরিদপুর আটবাড়ি গ্রাম, উনি ওইখানে এক রাজাকার বাহিনী আসে বলে গেছে যে এই আটবাড়ি লুটপাট করবো আমরা, হুম হুম আপনাদেরও থাকতে হবে, মুসলমান পাশের গ্রাম তো, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে থাকতে হবে। তারপরে এরা বললো কি যে না, আমাদের ভিতর গ্রামে ভাই ভাই আমরা ওই থাকি, কিন্তু ওদের লুটপাট করতে দেবো না। হিন্দুকে খবর দিয়েছে, খবর দিয়ে মিটিং করে যে ওরা 5-6 জন আসবে তো মারিয়ে দিতে হবে। তারপর ধরেন 3টের সময় ওরা আসে, 8টা-9টার সময়, 3টের সময় হিন্দু মুসলমানে ঘি দিয়ে ওই রাজাকার 6টার মাছ ছিল মারিয়ে সন্ধ্যার আগে, এখন 4টে বাজে, এই যেরকম কাঠ ফাড়ে কুড়ল দিয়ে ওরকম কুয়া কুয়া নদীতে ফেলতে লাগে। ওরে বাবা, আমরা দাঁড়া দাঁড়া নদীর পথ দেখতেছি। তারপর ওইখান থেকে আমরা তখন কি করবো, এই সব লোক টোল টুকলা বাদ দিয়ে গাড়ি মারি ভরে চলে আসছে। চলে আসলেন। আমার বগলিপতি বাড়ি আছে পুরন্দি, আচ্ছা বলছে আমরা তো একা যেতে পারবো না, আমাদের বললো যে তোমরা এমনি আসো, তাহলে একসঙ্গে আমরা চলে যাবো। 12তে যখন রওনা দিলাম, একটা রোড, নাম বলতে হবে না রোডটার নাম, আর এই যখন গেছি হুম তখন ওই দৌড়ো দৌড়ো মিলিটারি গাড়ি আসবে, দৌড়াতে লাগলো, মানে পার হয়ে চলে যেতে হবে। আচ্ছা মুসলমানরা একটা, তার নাম ছিল জয়াপাল, হুম খুব দামিক ছিল, ও একটা স্কুলে ছিল, হুম মুসলমানরাই ওনাকে গুলি করছিল। তো জানে গুলি করে দেখে যে ওই জয়াপাল, হুম কিন্তু গুলি করে মারতে ছিল না। যখন ওর বউ যাই জড়া ধরে হুম। তখন ওর গুলি করলে। আচ্ছা, আপনারা তখন ওই সময় চলে আসলেন, হ্যাঁ, আপনি কি তারপর আর ব্যাক করেছিলেন, মানে ওখানে আর গিয়েছিলেন? আমি উনি যেমন গিয়েছিলেন আমার গেছিলাম, পরে আবার চলে এসছে। যাই থাকছিলাম না বেশি দিন, চলে আসছে। আচ্ছা, আপনাদের চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটেছিল যে সেই সময় যে মেয়েদের উপরে বা মায়েদের উপরে বা মেয়েদের- নারীদের উপরে অত্যাচার, ও। আপনাদের ফ্যামিলি এরকম কোনো ঘটনা ঘটেছিল বা বংশ? আমরা তো চলে এলাম, হিন্দুদেরও মেয়ে ছিলেন, মানে খারাপ কাজ করে প্যারাক দিয়ে গাছের সঙ্গে এরকম মারি মেরে থসে, প্যারাক দিয়ে এটা আপনারা সচক্ষে, সচকে, মানে যারা যারা দেখছে তারাই আনন্দ। আপনি তো তখন ছোট, ছোট। তারপরে ওরম ভাবে আমরা ইস। যখন এই দেশে চলে এলাম, আর নেওয়া যাচ্ছে না। তারপরে আবার মুসলমানদের মেয়ে ছিল, মানে ওরা আবার হিন্দুদের স্বাগত করছিল, ওই গ্রামের মেয়ে ছিল মারিয়ে প্যারাক দিয়ে গাছে গাছে ভালো ভালো মেয়ে ছিল। আচ্ছা, যাই হোক, এহারা যে রাজাকারদের সহযোগিতা এই কাজগুলো করেছিল এবং বিশেষভাবে আমরা যতটুকু জানতে পারি ঐতিহাসিক মুসলমানও ছিল। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানতে পারি যে তখনকার সময়ে বাংলাদেশের রাজাকার নতুন হয়েছিল ওদের সাথে নিয়ে তারা লুটপাট করে তা- ই করছে। এবং তারা কি নারীকে অত্যাচার করেছিল? সব আমার তো মনে হয় এখনো সেরকম আছে। কিছু একটা হয়েছিল। এই তো কয়েকদিন আগে পুরো আচ্ছা, এখন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতিটা, শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, এখন পরিস্থিতি পরিণতি জানেন না দেশের কি পরিস্থিতি এখন আপনারা? শান্ত আছে, হ্যাঁ, এখন শান্ত আছে। না, আমাদের কাছে কিন্তু কোথাও কোথাও রিপোর্ট আসে, আমাদের বাংলাদেশে তো অনেক ভক্ত লোক আছে, এখন ভক্ত শান্ত লোক আছে জায়গায় আমাদের। জায়গায় আবার ই আছে, মানে সব জায়গায় শান্ত নাই, হ্যাঁ, কিছু কিছু জায়গায় ঘটনা ঘটছে, এখনো দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটেই যায়, এই যে দিনাজপুর, কোনোদিন ভালো হবে না। হ্যাঁ, দিনাজপুরে একটা গ্রামের সব ঘর বাড়ি ভেঙে চুরিয়েছে সব লোক। কবে কবে? এই তো মাসখানেক হয়ে গেল। আচ্ছা, আপনার তো দিনাজপুরে বাড়ি ছিল? বাংলাদেশে, বাংলাদেশের আমাদের যশোর। আচ্ছা আচ্ছা এটা ভারতের ভিতর দিনাজপুর, ওটা হ্যাঁ। বাংলাদেশের ভিতর দিনাজপুর। রংপুর দিনাজপুর। আচ্ছা 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 আবার আমাদের যশোরেই একটা ব্রাহ্মণের বাড়ি লুটপাট করে মুসলমান নিয়ে গেছে, মুসলিম। এই পরিস্থিতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, যে পরিস্থিতিটা এখন কিন্তু খানিকটা নেপালে চলছে। এইরকম চলছে। প্রথমের দিকে যে গণবিদ্রোহ জেন জি বা জেন জেডের জেনারেশন জেডের যে গণবিদ্রোহ যে রূপরেখা, সেটা পরবর্তীকালে
যে জায়গায় চলে গেছে সেটা এখন প্রশ্নের মুখে। যেটা বাংলাদেশে যে পরিস্থিতিটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, মারাত্মক অত্যাচার হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সাম্প্রতিকাল সংবাদ মাধ্যমে আমিও দেখছিলাম যে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল, মানে বাংলাদেশের যে ছাত্র যে সমস্ত সদস্য বা ছাত্র নেতারা, তারা নাকি এখন সব বড় বড় সব অর্থ কেলেঙ্কারিতে জড়িত। কি অদ্ভুত ব্যাপার, মানে সরকার তারা আবার হেলিকপ্টারে ছাড়া নাকি চলছে না। হ্যাঁ, তো এই যে একটা মুহূর্তে গণ অভ্যুত্থান হয় বাংলাদেশের, যখন 1971 সালের যুদ্ধকালীন সময় পাকিস্তান অ্যাটাক করলো আর কি, তো সহজ কথা পূর্ববঙ্গ, তখন তো বোধহয় বাংলাদেশ হয়নি, হয়েছিল তখন কি বাংলাদেশ নাম ছিল? পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ আমাদের এখন বর্তমান পরিভাষায়। তো সেই পূর্ববঙ্গ এখন যে জিনিস দেখা যাচ্ছে সত্যি ভাবনার বিষয়। আন্দোলন করলো, সব ঠিক আছে, ঠিক 71-এর যে সমস্ত সিস্টেম, সেই সিস্টেমগুলো যেন আমাদের জীবনে প্রবেশ করছে, অজ্ঞাতসারে কি জ্ঞাতসারে। আমরা বিরাট আন্দোলন করছিলাম আরজি করের ঘটনা নিয়ে। আমি তো যেদিন ভ্যান্ডালিজম হলো, মানে ভাঙচুর হলো, আরজি কর হসপিটাল ভাঙচুর হলো না, আমি সেই দিন যেদিন মানে রাত্রিতে হলো, গভীর রাত্রিতে, ওই দিন ভোরবেলায় বা সকালে ওইখানে আন্দোলন হচ্ছিল, আমি ওখানে সকালেই উপস্থিত হই, ওখানে ওই রেকর্ডিংটা আমার আছে। তো আমি ওই দৃশ্য দেখে বুঝতে পারলাম এই আন্দোলন সঠিক বিচার নিয়ে আসতে পারবে না, কারণ এই আন্দোলনের যে তীব্রতা, প্রচুর মানুষ জড়ো হয়েছে বটে, কিন্তু সত্যিকারের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার যে ক্যাপাসিটিটা, সেটা যেমন 1971 সালে বাংলাদেশের যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ, তারা যেভাবে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসলো, ভারত সরকার অবশ্য সাহায্য করেছিল, তার অবদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু কত মানুষের প্রাণ গেছে, কত মুক্তিযোদ্ধার প্রাণ গেছে না, তার বিনিময়ে, রক্তের বিনিময়ে তো আজকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে বা হয়েছিল। কিন্তু সেই স্বাধীনতা আজকে কোথায়? প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। নেপাল স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে জেনজি জেনারেশন আন্দোলন করছে। এখন আবার কাঠমান্ডু, পৃথিবীর বিখ্যাত মন্দির, নেপালের কাঠমান্ডুতে, রাজধানীতে, যার নামে নেপালি সুপরিচিত, সেটা হচ্ছে পশুপতিনাথ মন্দির, তার উপরে নাকি আবার হামলা করবার চেষ্টা চলছে, বা লুট করবার চেষ্টা চলছে, বা ভেঙে ফেলার বা ধ্বংস করবার চেষ্টা চলছে, সেনাবাহিনী রক্ষা করবার চেষ্টা করছে। এটা তাহলে কোন ধরনের স্বৈরতান্ত্রিকতা, না কোন ধরনের বিদ্রোহ, কোন ধরনের স্বাধীনতার কামী মুক্তিযোদ্ধাদের আন্দোলন? আমরা এক অদ্ভুতভাবে ওই বাংলাদেশের পরিস্থিতির কথা বলছিলেন, আমরা সেই জিনিসগুলো কিন্তু কম বেশি এখন কিন্তু দেখতে পাই। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন করেছিল দীর্ঘ বছর ধরে, তো ব্রিটিশ বহু অত্যাচার করেছে, কিন্তু একবার সেই ব্রিটিশ আমলের যে পরাধীনতার সঙ্গে বর্তমান স্বাধীন ভারতের যে পরাধীনতা, সাথে একটু মিলিয়ে দেখুন তো, কোথাও যেন একটু মিলে যাচ্ছে না। আবার এটা বললে কিন্তু একটু সংঘর্ষমূলক বক্তব্য হয়ে যাবে, ইহার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকের বিচার্য বিষয় এটা এসছে, বিচার্য বিষয়টা এসছে। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি এখন পরাধীন। হিসেব করে দেখুন, আমাদের ব্যক্তি চরিত্র কিন্তু পরাধীন। আমি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি? আমার ইন্দ্রিয়গুলোকে কি নিয়ন্ত্রণ করতে পারছি? পারছি না। যদি আমার ব্যক্তিগত চারিত্রিক ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হতো, তাহলে আরজি করের ওই বিধ্বংসী ঘটনা ঘটতো না, ওই ল কলেজের এই ঘটনা ঘটতো না, দিল্লির ওই ঘটনা ঘটতো না, নির্ভয়া। প্রচুর ঘটনা কিন্তু ভারতবর্ষে আজও ঘটে চলেছে। যেমন পশ্চিমবঙ্গের একটি মুসলিম পরিবারের ছোট্ট একটি 9 বছর কি 10 বছর একটি বাচ্চা মেয়ে,
ছোট্ট একটি বাচ্চা মেয়ে মেরে ফেললো। যারা আসামি, প্রকৃত দোষী, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, নাকি দুজনকে ধরেছে, এই নিয়ে যুক্তিতর্ক চলছে। একটার পর একটা প্রাণের বলি হচ্ছে। ব্রিটিশ আমলে এইরকম কি একটার পর একটা প্রাণ বলি হতো? শাসন ছিল, তারা আমাদেরকে কুশাসন করেছে, আমাদেরকে শাসন করেছে, ডমিনেট করেছে, কোথাও কোথাও নারীকেও অত্যাচার করেছে যখন বাঁধ ভেঙে গেছে। কিন্তু পাশাপাশি তারা ভারতবর্ষকে দখল করবার জন্য এসেছিল, সেটা আলাদা বিষয়বস্তু। কিন্তু আমরা যে কষ্ট করে, নেতাজি সুভাষ বোস বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই রক্তের বিনিময়ে কিন্তু প্রকৃত স্বাধীনতা আসে। তাই যে বিপ্লব, যে গণঅভ্যুত্থান, যে আন্দোলন বা যে বিদ্রোহে রক্ত প্রবাহিত হয় না, সেখানে স্বাধীনতা আশা করা বিরাট একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভুল। এই জন্য রাজনৈতিক মঞ্চের উপরে দাঁড়িয়ে যদি রাজনৈতিক মঞ্চের উপরে দাঁড়িয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে দেখা যাবে আর.জি. কর কিন্তু সঠিক বিচার পায়নি, আর.জি. করের মেয়েটি কিন্তু সঠিক বিচার পায় না। তাহলে এই যে 1971 সালের যে ঘটনা বলছেন, আপনারা কিভাবে নিষ্পেষিত হয়েছিলেন, এটা আজকে গল্পের মতো শুনতে লাগছে বটে, কিন্তু ইহা যে কত হৃদয় বিদারক এবং কতটা কষ্টপূর্ণ তা কল্পনা করা যাবে না। যার বাস্তবিক কিছু চরিত্র বর্তমান বোধহয় আপনাদের পরিভাষায় যদি আমরা বলি, বা কিছু সংবাদ মাধ্যমে উঠে আসছে, বা আমাদের কিছু কাছের মানুষ বা ভক্ত যারা বাংলাদেশে আজও বর্তমান, মানে আমার যারা ফলোয়ার্স বা ভক্ত, বাংলাদেশে তো প্রায় আমার 20 থেকে 30 লক্ষ কম বেশি মানে ভিউয়ার্স কাউন্টিং করলে পাওয়া যায়, তাহলে সেখানে তারও বেশি হবে আর কি। তো তার ভেতরে আরও হাজারো হাজারো ফলোয়ার্স রয়েছে, তারা কম বেশি কিন্তু সংবাদ আমাকে জানায় মিটিংয়ের মাধ্যম দিয়ে। আমি তো মিটিং করতাম আগে, এখন আজকাল করি না বলা চলে। তো সেগুলো আমাকে বলতো, আমি কখনো সোশ্যাল মাধ্যমে সেগুলো বলিনি আমি কখনো ইচ্ছা করে, কিন্তু বাস্তবিক এই ঘটনা তখন ঘটেছে এবং আজও দুই একটি ঘটনা কিন্তু শোনা যায়। এবং যে স্বৈরতান্ত্রিকতা এখন আবার প্রবেশ করেছে, যেটা মৌলবাদ সহজ কথায়, সেটা কিন্তু একটি নক্করজনক ঘটনা, যেটা পাকিস্তানের সাথে, ওই সেই পশ্চিম পাকিস্তানের সাথে কিন্তু মিলে যায়। তো ফলে আর বর্তমান আমরা যেখানে রয়েছি ভারতবর্ষে, হ্যাঁ, ভারতের মাটিতে আপনারা রয়েছেন, এখন আপনারা ভারতীয়, নিঃসন্দেহে ভারতীয়। আসলে আমরা সবাই ভারতীয়, কারণ বাংলাদেশ, নেপাল বা অন্যান্য কিছু প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেগুলো কিন্তু ভারত ভূখণ্ডের সাথেই সম্পৃক্ত ছিল, অখণ্ড ভারতবর্ষ ছিল। তো ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু সেই সময় একটা গোড়ায় গলদ থেকে যায়, সেগুলো আর এখন বলার প্রয়োজন নেই। ফলে ত্রুটিপূর্ণ রয়েছে অনেক জায়গায়, তার শাস্তি কিন্তু আজ আমাদের ভোগ করতে হচ্ছে। আজকে আপনাদেরকে বলতে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসেছি, না, বাংলাদেশ তো একটি অখণ্ড ভারতবর্ষের একটি অঙ্গ না, অখণ্ড ভারতবর্ষ। আমরা সত্যি কথা বলতে জন্মগতভাবেই আমরা ভারতীয়, কিন্তু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এখন কেউ বলছেন ইন্ডিয়ান, কেউ বলছেন বাংলাদেশি, কেউ বলছেন নেপালি, কেউ বলছেন ভুটান। এর নেপথ্যে কারা? এই ত্রুটিগুলো ফুলের পাপড়ির ভেতরে কীটাণু আকারে ছিদ্র করে দিয়ে গেছিল, সেই ছিদ্রটা আজকে বড় রূপরেখা হয়ে দেখা দিচ্ছে। আর সেই শাস্তি সাধারণ জনগণ ভোগ করছে, যেটা পরাধীনতার শিকল আবদ্ধ। এখন সত্যিকারের স্বাধীনতা আমরা বোধহয় পাইনি। নেতাজি সুভাষ বোস যদি জীবিত থাকেন, আশা রাখি তিনি জীবিত আছেন, যাকে নিয়ে অনেক কথা আছে, তিনি হয়তো দূর থেকে দেখছেন, বা ঋষি অরবিন্দ বা বড় বড় মুক্তিযোদ্ধা বা ক্ষুদিরাম, ইহারা হয়তো দেখছেন আর চোখের জল ফেলছেন স্বর্গলোক থেকে, যে কি পরিণতি আজকের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষের। তো যাই হোক, এখন আপনাদের এই ঘটনাটা শুনলাম, বাস্তব মিলিয়ে দেখলাম ইতিহাসের সাথে, হ্যাঁ, পুরাণ কথার সাথে আপনাদের জীবনগাথার বাস্তবিক চরিত্রটা কতটা সত্য সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। এবং আপনারা তো সুস্থ আছেন, আমাদের মানে এখন যারা
ভারতে বাস করছেন সর্বোপরি, সুস্থ। আপনারা এখন ভারতীয় নিঃসন্দেহে। তা আপনারা এখন সুস্থ? কিন্তু বাংলাদেশে আজও কোনো হ্যাঁ, হ্যাঁ। শান্তি নাই। নেপালে যেরকম আগুন দেখা যায় না, হ্যাঁ। ওইখানে বাংলাদেশে আগুন দেখা যায় তো বড়। আচ্ছা আচ্ছা। রাত্রি 12টা-1টার সময় আগুন দিত, সব দেখলি ভয় করে, কিন্তু তা এখন বক্তব্য হচ্ছে অখণ্ড ভারতবর্ষে ছিলেন, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ হলো, বাংলা বঙ্গ ভাগ হয়ে গেল, বঙ্গ ভঙ্গ হলো, আপনার এক পা গেলে ওদিকে আর এক পা রইল এদিকে, মানে ওখান থেকে এখানে আসতে হলো, আবার এখান থেকে ওখানে গিয়ে আবার ফেরত আসতে হলো। এখন ফেরত এসে আপনি আবার এই অখণ্ড ভারতবর্ষের আপনার স্বরাষ্ট্রেই আপনি অবস্থান করছেন, আপনার মাতৃভূমিতেই আপনার অবস্থান এখন। অবস্থান। আপনি কিন্তু আপনার জন্মভূমি কিন্তু বাংলাদেশ না, আপনার জন্মভূমি কিন্তু ভারত। এটা কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি এবং এটাই হচ্ছে সম্পূর্ণ যুক্তিসঙ্গত বক্তব্য। তো সেই আপনার জন্মভূমি ভারতবর্ষের মাটিতে এখন বর্তমান অবস্থান করছেন। তো 71-এর সাথে আর এখন 2025 সাল 26 হোনেওয়ালা বা আনেওয়ালা, তো এখনকার পরিণতিটা কি তখনকার পরিণতির সাথে কি এক হয়েছে নাকি ভিন্ন আছে, না কোথাও কোথাও একটু ঘটনা অন্যরকম দেখা যাচ্ছে? আগের মতন এখন নেই তো। এখন মানুষের পরিবেশটা পাল্টে গেছে, মানুষের। বর্তমান ভারতবর্ষের স্থিতি বা আপনারা যে রাজ্যে বাস করছেন, নাম ঠিকানা আমরা এখনো কিছু এখানে প্রকাশ করব না, সেখানকার স্থিতি কি ভালো? ভালো তো অবশ্যই, কিন্তু এখন বর্তমানে রাজনৈতিক ভিতরে মানে পরিবর্তন হয়ে গেছে, মানুষ রাজনীতি ঢুকে গেছে। আগের মতন এখন নেই। রাজনীতি তো পূর্বেই ছিল, রাজনীতি তো থাকবে, কিন্তু রাজনীতির আগে এই সাম্য ছিল, সাম্যতা ছিল। সম্মত ছিল, আর অসম্মত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা কিছু হলে 10টা লোক বসিয়ে বিচার করতো, আর হ্যাঁ। এখন ওই বিচার করে। লাঠি আছে তার বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, এখন নেতার লাঠি যদি হাতে থাকে হ্যাঁ, তাহলে সে মোটামুটি আপনাকে নেতা বানিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, যাক, আমরা একটু রাজনৈতিক নেতাদের আলোচনা থেকে দূরে থাকব, কারণ ব্যক্তিগত আক্রোশ এসে পড়তে পারে। হ্যাঁ। আপনারা সাধারণ মানুষ, নিরপেক্ষভাবে খেটে খান, সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করেন, কোনো কিছুর ভেতরে থাকেন না। কিন্তু বাস্তবিক পরিস্থিতি আপনাদের জীবনে যেটা ঘটেছে আমরা জানতে পারলাম, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি দেশ সুন্দর হয় বা স্বাধীন হয় কার জন্য, কি কারণে জানেন? আপনার একটি সুসন্তানের জন্য, আপনার সুসন্তানের জন্য, এবং সর্বোপরি আপনার সুন্দর পরিবারের জন্য। যদি প্রত্যেকটি পরিবার সুন্দর হয়ে ওঠে, তাহলে কি দেশ স্বাধীন করবার আর প্রয়োজন হয়? না, হয় না। তাহলে আমাদের এখন প্রত্যেকটি পরিবারে দৃষ্টিপাত করতে হবে। সঙ্গে সঙ্গে যে পরবর্তী প্রজন্ম আসছে বা যে পরবর্তী প্রজন্মের সৃষ্টি করবার জন্য যে পিতামাতা রয়েছে, তাদেরকে এখন সতর্ক হতে হবে। আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সতর্ক হতে হবে, সত্যিকারের স্বাধীন হওয়ার চেষ্টা করতে হবে। সবথেকে বড় স্বাধীন কে জানেন? যে মন থেকে স্বাধীন। মহাত্মা তুলসীদাস বলছে, যোদ্ধা যুদ্ধে জয়লাভ করে, রাজা রাজ্য জয়লাভ করে, কিন্তু সব থেকে বড় যোদ্ধা বা শ্রেষ্ঠ ওই যে মনকে জয়লাভ করে, মনকে জয়লাভ করে। তা আপনার দেহ ইন্দ্রিয়ের ভেতরে একাদশতম ইন্দ্রিয় যে মন, এই মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ যদি করতে পারেন, তাহলে আপনি সুন্দর সুশৃঙ্খল হন, ধার্মিক হন এবং প্রকৃত স্বাধীন হয়ে ওঠেন। আর এই প্রকৃত স্বাধীন চেতা ব্যক্তির রেতো থেকে, অর্থাৎ বীর্য থেকে সুন্দর সন্তানের সৃষ্টি হয়। ইহার জন্যে একটি উৎকৃষ্ট মাতার প্রয়োজন হয়। জননী জন্মভূমি, এই জন্মভূমিকে জননী বলা হয়, আবার জননীকেও জন্মভূমি বলা হয়। তাহলে দেখুন তো আসল জন্মভূমি কি, মা না? তাই প্রকৃত ভৌগোলিক জন্মভূমিকে স্বাধীন করতে গেলে
বা ব্যক্তি চারিত্রিক বৈশিষ্ট্যকে স্বাধীন করতে গেলে উৎকৃষ্ট একটি মায়ের প্রয়োজন, পিতারও প্রয়োজন, উৎকৃষ্ট শুক্রাণু এবং ডিম্বাণু। দুঃখের বিষয় এখানে আজকে বিশৃঙ্খলিত এক অবস্থা। সুতরাং আমরা পারিবারিকভাবে এবং দৈহিকভাবে এবং মানসিকভাবে পরাধীন। তাহলে পারিপার্শ্বিক অবস্থা কেন আমাদেরকে অত্যাচার করবে না, বা আমরা অত্যাচারের কেন শিকার হব না? তাই সত্যিকারের আমাদের এই দেহের ভেতরে যে মন রাজা, সে এখন হয়ে উঠেছে রাজাকার। সে হয়ে উঠেছে দেশদ্রোহী, অর্থাৎ আপনার দেহরূপ দেহর বিরুদ্ধে কাজ করছে। আপনি পরিবারে দেখুন, দেহে দেখুন, বাইরে দেখুন, সমাজে দেখুন, প্রদেশে দেখুন, রাষ্ট্রে দেখুন, বিশ্বে দেখুন, এই কিন্তু চলছে একই জিনিস। সুতরাং বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা ফ্রম দ্য হোলি পরাধীন। তাই প্রকৃত নেতাজির পরিভাষায় যদি বলতে হয় যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ইয়ার মূল তাৎপর্য কি জানেন? রক্ত থেকে সৃষ্টি হয় সন্তানের, মায়ের রস থেকে। নেতাজি বলছেন সেই রক্ত আমাকে দাও, সুউৎকৃষ্ট একটি সন্তানের জন্ম হবে, সে প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসতে পারে। এই ভারতভূমি ঋষিদের ভূমি, দেবতাদের ভূমি, ভরত রাজার ভূমি। এটা সেখানে কি করে এই বিকৃত বিকলাঙ্গ পরিস্থিতি আসলো? ইহার মূল কারণ আমাদের প্রত্যেকটি জেনারেশনের ভেতরে খোঁজ নিলে দেখা যাবে যে পিতৃশক্তি এবং মাতৃশক্তি উভয় থেকে তৈরি হওয়া যে সন্তানটি, এই সন্তানটি আরেকটি দেশ। আপনার এই সন্তান একটি দেশকে রক্ষা করে, একটি দেশকে বাঁচিয়ে রাখে। আপনার সন্তান বিএসএফ হবে, আপনার সন্তান আর্মি হবে, সেনা হবে, নৌবাহিনীতে কাজ করবে, দেশকে রক্ষা করবে। আজকে এই যে নওজোয়ান সেনাবাহিনী, আর্মি, বিএসএফ যারা আছে প্রশাসনিক ডিপার্টমেন্টে, তারা দেশ রক্ষা করছে, এ তো আপনার আমার সন্তান। তাহলে একটি উৎকৃষ্ট সন্তান দেশ স্বরূপ আবার দেশকে রক্ষা করার মূল ব্যক্তিত্ব, মূল অস্ত্র। সুতরাং একটি সুসন্তান সব থেকে বড় বক্তব্য। এই জন্য উৎকৃষ্ট পিতামাতা হয়ে উঠতে হবে। তাহলে একটি সুন্দর বাংলাদেশের সৃষ্টি হবে, সুন্দর নেপালের সৃষ্টি হবে, সুন্দর ভারতবর্ষের সৃষ্টি হবে, সুন্দর শ্রীলঙ্কার সৃষ্টি হবে। এই অপশক্তি রাবণকে, অপশক্তি রাজাকারকে আমাদেরকে কিন্তু অতিক্রম করতে হবে। আর এই রাবণ কোথাও নেই। আপনার মনের ভেতরে, আপনার জীবনের ভেতরে, দেহের ভেতরে, দেশের ভেতরে এই রাবণ আছে। এই রাবণকে অতিক্রম করতে হবে। রাম রাবণের যুদ্ধ, রাবণকে অতিক্রম করেছিলেন, মানে তাকে হত্যা করা হয়েছিল। ইহা ছিল ধর্মযুদ্ধ। তাই ব্যক্তি জীবনে যদি ধর্মযুদ্ধকে কেন্দ্রায়িত করে অপশক্তির বিরুদ্ধে, দুর্যোধনের বিরুদ্ধে, রাবণের বিরুদ্ধে, কংসের বিরুদ্ধে যদি কৃষ্ণরূপী রামরূপী যুদ্ধে যদি অবতীর্ণ না হয়, তাহলে অবতারের মাহাত্ম্য কোথায়? এই অবতার কিন্তু শুধু কৃষ্ণ এবং রাম নয়, এই অবতারত্ব আপনার ভেতরে প্রতিষ্ঠিত হতে পারে একটি সন্তানের মাধ্যম দিয়ে। যদি সেটা হয় তাহলে একটি সুন্দর দেশ তৈরি হয়। নেতাজি ওই সন্তানকে চেয়েছিলেন, বলে ওই রক্ত দাও, যদি দাও তাহলে আমি তোমাদের উৎকৃষ্ট সুপ্রিম স্বাধীনতা দেবো, ফ্রিডম দেবো। ये বিশাল মিনিং। শুধু এই দেহের রক্ত না, এই রক্ত কথাটির অর্থ হচ্ছে শক্তি, মহামাতৃকার শক্তি। এই রক্ত রূপে জগন্মাতা, রক্ত বরণে জগন্মাতা শাস্ত্রে বলা হয়েছে। তাহলে মাতৃকা শক্তিকে জাগ্রত করো। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি সত্যিকারের স্বাধীনতা পেতে চাও, যদি সত্যিকারের মুক্ত হতে চাও, যদি সত্যিকারের সাধক হতে চাও, যদি সত্যিকারের পৃথিবীকে সুন্দর করতে চাও, তাহলে ওই একটা কথা উনি বলেছিলেন, মাস শক্তিকে জাগ্রত করা। আর এই মাস শক্তি হচ্ছে নারী শক্তি। তাই যে দেশে নারীরা অপমানিত হয়, অবহেলিত হয়, ধর্ষিত হয়, অত্যাচারিত হয়, সে দেশের প্রাণবিন্দু আর কোথায়? তাই মনুস্মৃতি মনুসংহিতাতে সিদ্ধান্ত আছে,
ইয়াত্র নারীয়াস্তু পূজ্যন্তে তত্র রামন্তে দেবতা। যেখানে নারীরা পূজিত হয় সেখানে দেবতারা আনন্দ করে। তাহলে এই নারী, এই মাতৃকা শক্তি হচ্ছে আপনার জন্মভূমি, আপনার দেশ, আপনার স্বাধীনতা আনতে পারে। তাই শ্রীরামকৃষ্ণ চরিত্রে শক্তির সাধনা উঠে এসেছিল। চৈতন্য মহাপ্রভুর পরে পশ্চিমবঙ্গে শক্তির সাধনাকে নিয়ে দেখিয়ে দিলেন, হে পৃথিবী, হে বিশ্ব, হে পশ্চিমবঙ্গ, হে ভারতভূমি, নারীর তপস্যা করো। কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা। যখন পাকিস্তানিরা 1971 সালে ওই যে বললেন নারীদেরকে অত্যাচার করে, ভোগ করে তাদেরকে পেরেক মেরে গাছে টাঙিয়ে রেখেছিল উন্মুক্ত নগ্ন অবস্থায়, সে দৃশ্য কল্পনা করা যায় না। কবির কাব্যের পরিভাষায় উঠে এসেছে বটে, কিন্তু এই যে হৃদয় বিদারক ঘটনা, এ মেনে নেওয়া যায় না। যার পরিস্থিতি কিন্তু আজও ঘটে চলেছে, সেটা ছিল অন্য পরিস্থিতি, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন হলেও ঘটনা কিন্তু একই মাত্রায় চলছে। সুতরাং উই আর নট ফ্রি, আমরা কেউ স্বাধীন নয়। স্বাধীন হতে চাইলে এখন আমাদেরকে সতর্ক হতে হবে। জয় মা।